কোনোদিন পার্কে বা লেকে চুমু খেয়েছো? মিথ্যে বলতে হবে। কোনোদিন কো অ্যাক্টর বা কো স্টারকে নিয়ে জেলাস হয়েছো? এটা হলো পর্ন দেখেছো? ইন্ডাস্ট্রি কি সত্যি স্টিরিওটাইপ করে দেয়? মানে কাজের ক্ষেত্রে কি এটার জন্য কোনো এরকম প্রবলেমের সম্মুখীন তুমি হয়েছো? সুন্দর গল্প বলা, অনেক তামঝাম নেই, এটা কি কমে গেছে? এটা যে আমি তো আরো অনেক কিছু করতে চাই, আমায় দেয় না। অনেক সময় আমরা তো ধর শর্ট টু শর্ট রিমেক করেছি, একই কস্টিউম পরিয়ে শ্যুট করিয়েছি। টক্সিক গার্লফ্রেন্ড হয় কি জানতে চাই। মাত্র 15 মিনিট টাইম দিয়েছে সূর্যর ইন্টারভিউ করবে। একটা সিনেমার ইন্টারভিউতে 10 মিনিটকে কি করে হয় কে জানে। তো বিক্রম দা আছে, দর্শনা আছে আর শিলদা আছে। তো দেখা, ও বাবা, সূর্য ভাই, সূর্য ভাই, ভাই তোমার ওঠার সময়। সূর্য ভাই, ভাই সূর্য একটু ওঠো, উদয় হও, আলো দাও। 3:30টার সময় নাকি তোদের আসার কথা ছিল, 4:20 বাজে। হ্যাঁ, ছোটবেলা থেকে শুনে আসছি যে অভিনেতারা নাকি লেটে আসে, জার্নালিস্টরা লেটে আসবে। এটা কবে থেকে শুরু হলো? প্রশ্ন সূর্যের মতন তেজ না, তেজই কিছু প্রশ্ন না। জানাসনি কেন যে তোর লেট হবে 50 মিনিট? আমি নিজেও জানতাম না সূর্যের তেজ কখনো আসছে। এত লেট করেছে, সূর্য ঘুমিয়ে পড়েছে, আপনারা ভাবতে পারেন না? সূর্য উঠেও পড়েছে। এবার তুমি যদি তোমার সৌরমণ্ডলে আড়া যারা আছে তাদেরকে একটু যদি দেখে দেখ কোথায় আছে, তোর জন্য ওয়েট করতে করতে বাড়ি চলে গেছে কিনা দেখ। তুমি দর্শন শিল্লা, আচ্ছা শিল্লা, দর্শনা, আগে ওকে বকা দাও। 3:30 টাইম দিয়েছিল, 4:25 বাজে। প্রথম জিনিস হলো লাঞ্চ টাইমের পরে এসে যখন আগে খেতে দাও। হ্যাঁ, আমি বলছি বকা কেন গো? লাঞ্চ টাইমের পরে এসে কিছু খেতে দাও, বকা কেন দেবে? তো লাঞ্চ টাইমের পরে এসেছিস, তো লাঞ্চ টাইমে রেখে দিতাম। লাঞ্চ টাইমের সময় তোকে যাত্রা শুরু করেছিলাম। ওই কফি দাও একটু। ওই যে লেট করে এসেছিলাম বললেন না ঠাকুর, ওইটা কিন্তু একদম প্রশ্ন আমি মানে রেডি করেছি যাতে তোমাদের টাইম একটু ওয়েস্ট না হয়। এবং খুব ইন্টারেস্টিং কিছু প্রশ্ন আছে। আমি তো বিশ্বাস করি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সকাল থেকে যে তোর থেকে যে আমি শিখে নিলাম যে লেট করে গেলে কি কি বলতে হয়, আমি ইউজ করবো। দেখবি এটা তোদের ইন্টারভিউতে লেট করে এসে বলবো যে আমি তো জানতাম কি কি প্রশ্ন, আর আমি প্রিপেয়ার করছিলাম। নিজে আগে তো বলে দিচ্ছে, খুব ইন্টারেস্টিং, খুব ভালো, খুব ইন্টারেস্টিং। ওইটা ভেবেই ব্যাপারটা হলো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সকাল থেকে একটা ইন্টারভিউতে বলোই নি। প্রশ্নই কেউ করে এত ইউনিক, মানে এই যে প্রশ্নটা করবো ধরো, দারুণ দারুণ। এবার তুমি শোনো, প্রথম যে প্রশ্নটা তোমার জন্য, এই যে প্রথমে একটা গ্রাম্পি ছিল তোমার, কাজ করে তোমাদের কেমন লাগে? না একদম এই প্রশ্নটা তো করবোই। তার সঙ্গে হলো যে গ্রাম্পি একটা লুক দেখেছিলাম পাড়িয়াতে, তারপরে সেখান থেকে একটা ফ্লোই একটা ক্যারেক্টার তুমি নিয়েছো। তো এটা কতখানি কনসিয়াসলি ভেবে করেছো? আমি কনসিয়াসলি ভেবে করলেও আমাকে তো স্ক্রিপ্টটা নিজে লিখতে হয় না, মানে আমি তো পারি না নিজে লিখতে, বা আমাকে একটা প্রডিউসার লাগে সিনেমা বানাতে, একজন ডিরেক্টর লাগে যে সিনেমাটা এক্সিকিউট করবে। সুতরাং আমি যদি কনসিয়াসলি ভাবলো, যদি তারা আমাকে সাহায্য না করে এবং যদি ভগবানের অনেক আশীর্বাদ না থাকে, আমি তো এক্সিকিউট করতে পারবো। তো কোথাও একটা আমার মনে হয় যে হ্যাঁ, আমার ইন্টেনশনের মধ্যে সেটা পড়ে যে আমি ব্যাক টু ব্যাক একই রকমের চরিত্র খুব বেশিবার করতে চাই না। আর আমি খুব লাকিও সেদিক দিয়ে যে আমাকে সেই রকমভাবেই অন্য রকমের চরিত্র অফার করা হচ্ছে বা সেগুলোতে আমায় কাজ করা হচ্ছে। উনি যে কি ঠিক জানি না, আর জানা সম্ভবও না, জানেন। আপনার দরকারে ঠিক চলে আসবে। শিলদা, তুমি বলেছিলে বিক্রম দা তোমার কাছে অবভিয়াস চয়েস ছিল, মানে নো সেকেন্ড ওপিনিয়ন, সেকেন্ড অপশন, তুমি প্রথম ভেবেছিলে। তো দুজনেরই যদি ক্যারেক্টার কাজটা যদি একটু বলো, মানে চার্লি দেখার পরেই কি তোমার এই কজনেরই মুখটা ভেসে এসেছিল বা কিভাবে হয়েছিল? চার্লি যখন আমি দেখেছি তখন বিক্রমের সম্পর্কে আমি জানতাম না, বহু বছর আগে রিলিজ করা সিনেমা, কিন্তু সিনেমাটার প্রতি একটা ভালোবাসা সবাইকারই আছে, আমারও ছিল ওরকম, মানে ওরভাবে আসেনি গল্পটা। তারপরে প্রডিউসার যখন বললেন যে আমি অন্য ভাষায় 2বার বানিয়েছি, এটা বাংলায় বানাতে চাই গল্পটা, তখন বিক্রম ওয়াজ দ্য অবভিয়াস চয়েস। অনেক পরে সেটা, কারণ আমার মনে হয়েছিল যে বয়সের যেরকম ক্যারেক্টার আর যে জিনিসটা আছে ও খুব ন্যাচারালি ওটা করা যাবে, মানে রিয়েল লাইফেও হয়তো ওরকম বা ওকে ওরকম কাজ করতে আমি দেখিনি, কিন্তু মোটামুটি যা দেখেছি তাতে মনে হয় যে এটা ও খুব ভালোভাবে একটা সময় মনে হয়েছিল। দর্শনা ওয়াজন্ট দ্য ফার্স্ট চয়েস। অনেকে এই চরিত্রটা
আমার মনে হচ্ছিল খুব ইম্পর্টেন্ট চরিত্র। অন্যান্য ভাষা যেগুলো বানানো হয়েছে সেটাতে অত ইম্পর্টেন্স ছিল না যতটা এই সিনেমাতে আছে। আমি রিরাইট করেছি ক্যারেক্টার, হ্যাঁ রিরাইট করেছি। তো অনেকের কাছে আমি এটা প্রস্তাব দিয়েছিলাম, তারা সেকেন্ড লিড হিসেবে বাদ দিয়েছিল চরিত্রটা। আর আরেকটা আমি একটা জিনিস চাইছিলাম এখান থেকে, আমার মনে হচ্ছিল যে ওর যে চরিত্রটা দিয়া, সেটা যে পোর্ট্রে করবে তার যেন ওই আউটলুকটা না থাকে, যেন এরকম কাজ সে আগে না করে থাকে। ওটা একটা সুন্দর চমক তৈরি হবে, কারণ নাহলে না একটা ব্যাগেজ থাকে, এই ক্যারেক্টারটা একটা ব্যাগেজ থাকবে যে আচ্ছা এ তো এরকমই কাজ করবে, ওরকমই একটা রোল হবে। দর্শন এরকম কাজ করেনি। আর সেই হিসেবে এখন সবাই বলছে ভীষণ ফ্রেশ, এবং ওকে দেখি ওকে মেকআপ ছাড়া, ওকে দেখতে ভালো, এমনিতেই দেখতে ভালো, তো মেকআপ ছাড়া ওরকম কাজ দেখিনি, সেটা ভালো, একদম র বিউটিটা ফুটে আসছে। আর খুব ভালো পারফরমেন্স করেছে, খুবই ভালো পারফরমেন্স করেছে। এই চরিত্রটার অনেকগুলো আর্ক ছিল, সেইগুলো করে তো দিস ইজ আ ভেরি গুড কাস্টিং আমার মনে হয়। এটার জন্য আমি প্যাট মাই ওন ব্যাক। দর্শনা, তোমার কাছে আসি, এই যে সেই একটা কথা বললো সেকেন্ড লিড বলে, তুমি নিজেও একটা ইন্টারভিউতে বলছিলে, আমি শুনছিলাম যে মধুমিতা সরকারের মানে চোখটা দিয়েই পুরো জায়গাটা তৈরি করা। সেখান থেকে এই চরিত্রটা বেছে নেওয়ার আগে কি কোনো স্ক্রিন টাইম কতখানি আছে, এগুলো কি মাথায় কাজ করেছিল নাকি সেটা সরিয়ে রেখেই করেছিল? না দেখো, যখন কোনো আমরা ছবি, যখন আমরা ওই টেবিলে যখন আলোচনা হয় কোনো ডিরেক্টর প্রডিউসারের সাথে, তখন আমরা কিন্তু এগুলো নিয়ে ভাবি, কিন্তু যখন আমরা স্ক্রিপ্ট পড়ে রাজি হয়ে যাই তখন আর সেগুলো মাথায় থাকে না যে আচ্ছা তাহলে এতটা তো আমি থাকবো, এতটা থাকবো না। তো যখন ইনিশিয়ালি বলছিল তখন তো একটা কাজ করছিল, কিন্তু তারপরে যখন আমি স্ক্রিপ্টটা পড়ি এবং স্ক্রিপ্টটা পড়ে আমার ভীষণ ভালো লাগে, তারপরে যখন আমি রাজি হয়ে যাই তারপরে আর এগুলো কিছু কাজ করেনি যে কতটা আছি, অন্যরা কতটা আছে, এটা আর ভাবিনি। সেই শিশির পলকে সোনালি পলকে মনবাসী গান। তোমার এবং তোমার দুজনের কাছে একটা প্রশ্ন করবো যে বিক্রম দা, মানে ডু ইউ কনসিডার ইউর সেলফ ভেরি লাকি যে তুমি পরপর শহরের উষ্ণতম দিনে বলো, রক্তকরবী তার আগে বলো, পরপর যে ধরনের ক্যারেক্টারগুলো এখন তোমাকে আমরা দেখছি একটা থেকে একটা আলাদা, তোমাকে নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। দর্শনাকে আমরা বেশিরভাগ সময় দেখেছি গ্ল্যামারাইজড একটা ক্যারেক্টার হিসেবে, সেখানে ও এখানে একদম অন্যরকমভাবে একটা ডিগ্ল্যামারাইজড একটা ক্যারেক্টারে দেখছি। তুমি কতখানি লাকি মনে করো? তোমার কাছে প্রশ্ন, ইন্ডাস্ট্রি কি সত্যি স্টিরিওটাইপ করে দেয়, মানে কাজের ক্ষেত্রে কি এটার জন্য কোনো এরকম প্রবলেমের সম্মুখীন তুমি হয়েছো? আচ্ছা, তার আগে আমি এটা বলি, এটা কিন্তু ওর একটা লুক এসছে, ওর কিন্তু শুধু ওইটা লুক না, ওর গ্ল্যামার লুক আছে এই সিনেমায়। আচ্ছা, এটা তো অনেক, সেই জন্য বলছি অনেক কিছু আছে, এটা তো ওর একদম চরম গ্ল্যামার লুকও আছে। আবার না সবাই ওকে ডিগ্লাম বলে না, আমি তো চাই এটাই বলুক লোকজন, হ্যাঁ দর্শনা ডিগ্লাম, দর্শনা ডিগ্লাম, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, থামনেল। তো যদি তোমরা বলো। দেখ, লাকি তো অবশ্যই লাকি, কারণ যে কোনো অভিনেতার জন্যই সে যদি নিজেকে ভাঙতে চায়, সে যদি নিজেকে বারবার করে অন্যভাবে প্রেজেন্ট করতে চায়, সে তো একা সেটা করতে পারে না। সেটা করতে গেলে একজন রাইটার লাগে, একজন ডিরেক্টর লাগে, একজন প্রডিউসার লাগে যে সেই সিনেমাতে টাকা ইনভেস্ট হবে, এবং এই সবটাই যদি পেতে হয় তাহলে একটু তো লাভ দরকার। আমি বলতে পারি যে আমারও ইন্টেনশন সেটা ছিল, সেই জন্য হয়তো আমি সেরকম সাবজেক্টে হ্যাঁ বলছি বা সেরকম চরিত্রে হ্যাঁ বলছি, যে চরিত্রগুলো অন্যগুলোর থেকে একটু আলাদা। ধর আমি ফুলের আচার করার পর কি একই রকম চরিত্র আসেনি, বা আমি শহরের উষ্ণতম দিনে করার পর কি একই রকম লাভ স্টোরি আসেনি, আসবেই, সেগুলো স্বাভাবিক। কিন্তু সেগুলোতে না বলতে পারার জন্য একটা নিজস্ব একটা কনভিকশন দরকার হয় যে আমি কেন নাটা বলছি, আমি কি করতে চাই তার মানে, এবং সেই কনভিকশনটার সঙ্গে অনেকটা লাভ দরকার হয় যে আমি একটা অ্যাকশন ফিল্ম করবো বললেই তো আমি নিজের অ্যাকশন ফিল্মটা করে ফেলতে পারি না, যে সেটার একটা কেউ রাইটার থাকবেন, ডিরেক্টর, প্রডিউসার থাকবেন, সব মিলিয়ে আই থিঙ্ক আই বিন ভেরি লাকি। অ্যাট দ্য সেম টাইম আমার কাছেও এটা প্রায়োরিটি যে আমি নিজেকে বারবার ভাঙতে চাই, আবার নতুন করে করতে চাই। হ্যাঁ, আমার মনে হয় কিছুটা তো সেটা করে, কারণ আমি নাম নিয়ে বলবো, সুদীপ্তা চক্রবর্তীর সাথে আমার একবার কথা হচ্ছিল, উনি বলেছিলেন যে বাড়িওয়ালি করার পর উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান, এবং তারপরে ওনার কাছে প্রচুর ওই এক ধরনের চরিত্র ওনার কাছে আসে। এবং রিসেন্টলি আরও অনেক হিন্দিতে অনেকের ইন্টারভিউ দেখলাম যিনি গুল্লাকে বিট্টু কি মাম্মি করেছেন, বললো যে আমি এক ধরনের চরিত্র এত পেয়েছি, ফাইনালি টিভিএফ এসে আমাকে ব্রেক করলো। তো সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে হয় আনফর্চুনেটলি, যে যাকে যেরমভাবে দেখেছে আসলে কিছুই না, সবাই সেফ বেট ভাবে, ইম্যাজিন করলে যখন কেউ ভাবে যাচ্ছে এটা কে আছে, ওকে দেখেছিলাম ওখানে, ওকেই নাও। তো
তো সেটাই হয়, মানে এটা কমপ্লিটলি একটা ডিরেক্টরের ভিশন হয় যে না ওকে না এটা দেখিনি কিন্তু আমার মনে হয় ওকে এটা দেখা যেতে পারে। তো এরকম রিস্কটা কজন ডিরেক্টর নিতে চায় বা নিতে পারে, তো সেটা সত্যি মানে খুব রেয়ার। বেশ, যেহেতু আমি এটাও বলতে চাই তার সঙ্গে যে যে কোনো অভিনেতারই স্টিরিও টাইপ হওয়ার মধ্যে একটা অদ্ভুত পজিটিভিটি আছে। যে কেউ যদি আমাকে ধর বলে যে বিক্রম স্টিরিওটিপিক্যাল বয় নেক্সট ডোর বা রোম্যান্টিক হিরো, অন্তত পারিয়া করার আগে পর্যন্ত যেভাবে মানুষ আমার কাজ দেখতে ভালোবাসতো, তার মধ্যে কোথাও একটা ওই চরিত্রগুলো করার মধ্যে আমার একটা সাকসেস আছে, যে সেইটা আমি যেভাবে ফুটিয়ে তুলতে পেরেছি সেটা কিছু মানুষের ভালো লেগেছে বা কনভিন্সিং বলে মনে হয়েছে। সেইখান থেকে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির আরও অনেক লোকের মনে হয়েছে যে এরকম চরিত্র ওকে কাজ করা উচিত। তো এই যে ধর স্টিরিও টাইপ করা হয় অভিনেতাদের, তার মধ্যে আমি যেভাবে দেখি নেগেটিভিটি কম, পজিটিভিটি বেশি। সেটা আমার সাকসেস, যে আমি একভাবে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছি যেটা মানুষকে কনভিন্স করেছে যে এরকম চরিত্র ওর কাছে যাওয়া উচিত। কারেক্ট। তো সেটা আমার কাছে খুবই পজিটিভ একটা ব্যাপার, যে আমার যদি কোনো স্টিরিও টাইপ থেকে থাকে যে বিক্রমকে আমরা এইরকম চরিত্রে দেখতে চাই, বা প্রডিউসাররা ডিরেক্টররা বলে থাকি যে আচ্ছা এই চরিত্রটা বিক্রমকে বল, তো সেটা তো কোথাও একটা হ্যাঁ মানে আমার তো কোথাও একটা সেটা সাকসেস আছে। যদি সেটা না হতো তাহলে তো আমি জীবনে আরও কম কাজ করতাম। সেইটা আমি তো খুব পজিটিভলি দেখি। বেশ, হিরো হিরোইনদের জন্য সেটা হয়তো পজিটিভ, কিন্তু ক্যারেক্টার আর্টিস্টদের জন্য কিন্তু নেগেটিভ। আমি এমন একজন আর্টিস্টের সাথে কথা হয়েছিল, সে হচ্ছে পুরোহিতের চরিত্র করে, বললো আমি সারা জীবন পুরোহিতের চরিত্রই করে গেছি। একদম আই এগ্রি। আমি হেসে ফেললাম কারণ আমি এই ভদ্রকে চিনি এবং আমাদের এই কনভারসেশনটা অনেকবার হয়েছে। উনি আমার নানান কাজে বিয়ে দিয়েছেন, পুরোহিত হয়েছেন, আর উনি প্রত্যেকবার বলেন, আমি বলে ডিরেক্টরদেরও বলেছি যে উনি বোধহয় রিয়েল লাইফে পুরোহিত, অ্যাজ ফার এজ আই রিমেম্বার, যে ওনার অভিনয় করা শুরু হয়েছিল কারণ রিয়েল লাইফে পুরোহিত, এবং পুরোহিত দরকার আজকে রাত্রিবেলার সিনের জন্য টেলিভিশন সিরিয়ালে ওনাকে ডাকা হয়েছিল, তারপর থেকে উনি সব জায়গায় পুরোহিত করেন। এবং উনি বলেছেন এটা যে আমি তো আরও অনেক কিছু করতে চাই, আমায় দেয় না কেউ। তো এইটা আই এগ্রি, হ্যাঁ, যে মানে শুধু পুরোহিতই একজন কাস্ট হবে, মানে আমি টেলিভিশনে ডাক্তার হয়েছি বলে সব সিরিয়ালে ডাক্তার হবে, টলিউডের পুরোহিত, হ্যাঁ মানে সেটা উচিত না ডেফিনেটলি। এটা তো পুরোহিত, আমি বলছি এখানে বাবা মা দাদু সব একই, ইনফ্যাক্ট কমেডি ক্যারেক্টার যারা করে, হ্যাঁ একদম সুভাষ একদম। সুভাষিসদার একটা ছবি আছে হারবার্ড বলে, ওটা অবশ্যই দেখার পরে একটা ছবি আছে হারবার্ড, বলিস না, হারবার্ড ইজ আ ব্রিলিয়েন্ট ফিল্ম। মানে তারপরেও সুভাষিসদাকে কিন্তু কেউ ওই ধরনের চরিত্র খুব একটা নেয়নি, আর তখন সুমনদা ভেবেছিলেন যে হারবার্টে ওনাকে নেওয়া যায়, এটা তো ওনার ভিশন। একদমই, এটা সম্পূর্ণভাবে একজন ডিরেক্টরের ভিশন, যে তিনি একজন অভিনেতাকে দিয়ে কি কি করাতে চান এবং সেই অভিনেতা সেটা পুল অফ করতে পারবে কিনা, ডেফিনেট। আর একজন প্রডিউসারকেও হয়তো সেই ডিরেক্টরের ভিশনের উপর অনেকটা আস্থা রেখে সে রিস্কটা নিতে হয়। আমি এই টপিকটায় আসবো, এটা নিয়ে আমার একটু দরকার আছে, সাজেশন চাই। তার বাইরে একটা অন্য কথা বলবো, সেটা হলো কি দর্শন এখনই টিভিএফ এর কথা বললো। টিভিএফে আমরা পঞ্চায়েত দেখেছি, পার্মানেন্ট রুমমেটস দেখেছি, কোটা ফ্যাক্টরি দেখেছি। ধরো ভীষণ সিম্পল প্রত্যেকটা গল্প, সেখানে খুব বাজেট নিয়ে আমরা আলোচনার মধ্যে, মানে আমরা দর্শক হিসেবে ভাবি বা যারা এগুলোর সঙ্গে জড়িত তারাও কেউ বাজেট নিয়ে খুব একটা কথা বলবে না। আমি এখন সূর্যটাও দেখছিলাম, আমি দেখলাম ভীষণ সিম্পল গল্পটা, জটিলতা নেই। সিম্পলিসিটি আর বাজেট এই দুটোকে এক জায়গায় করা এবং এরকম একটা সুন্দর গল্প বলা, অনেক তামঝাম নেই, এটা কি কমে গেছে? মানে সিম্পলিসিটিটা কি কমে গেছে? সিম্পলিসিটিটা একেবারেই কমে গেছে। যেখান থেকে দাঁড়িয়ে ধর আমাদের পঞ্চায়েত হঠাৎ করে ভাল লাগে, কারণ সমস্ত ওটিটি প্ল্যাটফর্মে যখন পঞ্চায়েতের প্রথম সিজন আসে সেই সময় খুব কমপ্লিকেটেড লেয়ার্ড গল্প বলা হতো, হয়তো প্রচুর ভায়োলেন্স, হয়তো প্রচুর সেক্সুয়ালিটি, প্রচণ্ড কমপ্লিকেটেড সম্পর্কে জটিলতার গল্প, এইসব বলা হতো, মারামারি কাটাকাটি অমুক্ত সোজা টেরোরিজম। সেইখানে দাঁড়িয়ে হঠাৎ করে যখন পঞ্চায়েত হলো আমাদের সবারই খুব ফ্রেশ লাগলো, আরে এত সহজ গল্প বলা যায়, তারও অডিয়েন্স আছে, তারও গুল্লাক, আরও চাচা তুই বললি আর কি। তো সেইখান থেকে দাঁড়িয়ে বাংলা সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় যে সহজ সিম্পল স্টোরি টেলিং বাংলা সিনেমার ক্ষেত্রে খুব রেয়ার। আমার যদি রিসেন্ট পাস্টে মনে করতে হয় যে খুব সহজ একদম সিম্পল গল্প যদি আমি ভেবে দেখতে চাই, তাহলে আমার মৈনাকের একটা সিনেমা মনে পড়ে, সোহিনী আর ঋত্বিক দাস, খুব সহজ একটা প্রেমের গল্প আর খুব ফ্রি ফ্লোয়িং একখানা সিনেমা, যে জটিলতাগুলো এত সহজভাবে এক্সপ্রেস করা হয়েছিল যে যারা দেখেছে তারা এন্টারটেইনড হয়েছে। সেটাই এই সিনেমাটার এক্স ফ্যাক্টর ছিল, ইউএসপি ছিল। আমার মনে হয় যে সূর্য একটা খুব কমপ্লিকেটেড বিষয়কে অ্যাড্রেস করে আজকের দিনে। আমরা যেরকম একটা পৃথিবীতে বাস করি, আমাদের সবার জীবনে ডিপ্রেশন আসে, কঠিন সময় আসে, ডিফিকাল্টিজ আসে, সবটাই।
কালো অন্ধকার রাত ঘনিয়ে আসে, সো যেরকমভাবে আমরা অ্যাড্রেস করতে চাই। বাট তারপরেও তো আমরা প্রত্যেক দিন এই হোপটা নিয়ে বেঁচে থাকি যে কালকে আবার সূর্য উঠবে, একটা নতুন দিন আসবে, আবার আলো ছড়িয়ে দেবে পৃথিবীতে। আমাদের এই সিনেমাটা কিন্তু এক্স্যাক্টলি এই গল্পটাই বলে, আমাদের সিনেমাটা সোলটাও তাই, রে অফ হোপ। কিন্তু রে অফ হোপ। কিন্তু এটাই হয়তো 99% বাংলা সিনেমার ক্ষেত্রে যদি এই গল্পটাই বলতে হতো, আমরা সেটাকে আরও বেশি গম্ভীরভাবে বলতাম, অনেক বেশি হেভি একটা সিনেমা হতো, ইমোশনগুলো অনেক ভারী হতো, অনেক লেয়ার হতো। এইখানে এত সহজভাবে সিনেমাটার এই একই মেসেজটা পাস অন করা হয়েছে। অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু শিলাদা, যে শিলাদাকে এটাকে একেবারেই খুব গম্ভীর করে তুলতে চাইনি। আই এম সো গ্রেটফুল টু হিম যে এই সিনেমাটা দেখে যখন মানুষ বেরোবেন সেই হোপটাও নিয়ে বেরোবেন এবং ঠোঁটের কোনো একটা হাসিও নিয়ে বেরোবেন, কারণ দ্যাট ইজ হাউ ইজ ট্রিটেড দ্য ফিল্ম। আর আমার মতে সেইটাই কিন্তু সূর্যকে আরও 4টে বাংলা সিনেমার ট্রিটমেন্টের থেকে সম্পূর্ণ আলাদা করে, যেটা ট্রেলারের মধ্যে দিয়েও মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট আমি দেখলাম যে তোমাদের কমেন্টগুলোতেও পরপর যে চার্লি 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 আসছে, কেউ একবারের জন্য একটা কমেন্ট অ্যাটলিস্ট আমার চোখে পড়েনি আবার একটা রিমেক সিনেমা, নোবডি সেড দ্যাট। সিনেমাটোগ্রাফি না আছে, সেরকম কমেন্টও আছে, আমি বলছি। আচ্ছা কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও বুঝতে হবে যে আমরা যে পৃথিবীতে বাস করি এবং ইন্টারনেট যেভাবে ওয়ার্ক করে, সোশ্যাল মিডিয়া ইন্টারনেট যেভাবে ওয়ার্ক করে, তাতে তুই এই পৃথিবীর শ্রেষ্ঠতম সিনেমা বানিয়ে ফেললেও দেয়ার উইল বি সাম পিপল যারা খারাপ কথাই বলবে, তা দিয়ে যায় আসে না। আমরা তো একটা খুব সহজ সিনেমা বানাতে চেয়েছি যেটা মানুষের সঙ্গে ইমোশনালি কানেক্ট করবে, মানুষকে জীবনে একটা হোপ দেবে। আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো তাতে কিছু মানুষ এসে রিমেক বলে লাফাবে, নাকি খারাপ হয়েছে বলে লাফাবে, ভালো লাগেনি বলে লাফাবে, যা ইচ্ছা বলতে পারে। কিন্তু সেই কিছু সংখ্যক মানুষ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিনেমার ট্রেলারের নিচে গিয়েও নেগেটিভ কমেন্ট লিখবে। সেটা আমাদের ধর হিউম্যান রেসের প্রবলেম। আজকের দিনে আমরা যেরকমভাবে ভাবি এবং যেরকমভাবে ফাংশন করি, সেটা আমাদের মানুষ হিসেবে প্রবলেম। ভাইরাস একটা ঢুকে গেছে ভেতরে, কিচ্ছু করার নেই। কি বলবো, রিমেক এটা মানে জানি না লোকে না দেখে কি করে বলে ওটা। না, রিমেক আর অ্যাডাপ্টেশনের একটা ডিফারেন্স আছে না শিলাদা, সেটা মানে ভুলে যায়। ইন্সপায়ার্ড ফ্রম এগুলো তো নেই সিলেবাস। এত নাটকের থেকে অ্যাডাপ্ট করে সিনেমা তৈরি হয়, বাংলায়, হিন্দিতে, মারাঠি সিনেমা, মালয়ালম সিনেমা, হয়তো ইংরেজি সিনেমা, শেক্সপিয়ারের লেখা নানান নাটক। দেবদাস তো হয়ে গেছে, মানে দেবদাস তো এতবার হয়েছে। হ্যাঁ। তাহলে যখন সঞ্জয় লীলা বনসালী দেবদাস বানালেন, তখন কেন কেউ বললো না এটা তো বাংলার দেবদাসের রিমেক, বা হিন্দিতে এর আগে দেবদাস হয়েছে আবার কেন, বা যখন ডেভডি হলো তখন কিন্তু এই জিনিসগুলো ঘটেনি, বা ঘটলেও খুব একদম মানে হাতে গোনা কয়েকজন। বাঙালি অডিয়েন্সের একটা রিমেকের প্রতি বিতৃষ্ণাও জন্মেছে, তার জন্য আমরাই দেই অ্যাজ এন ইন্ডাস্ট্রি। আমরা একটা সময় দীর্ঘদিন নানান মাস ড্রিভেন সিনেমা যেগুলো বড় অডিয়েন্সের জন্য বানানো, সেগুলো অন্য ভাষার থেকে রিমেক করতাম। অনেক সময় আমরা তো ধর শর্ট টু শর্ট রিমেক করেছি, একই কস্টিউম পরিয়ে শ্যুট করিয়েছি, এবং সেটা আমরা ততদিন পর্যন্ত করেছি যতদিন না অডিয়েন্স মুখ ফিরিয়ে চলে গেছে। তো এইটা একখানা আমাদের মানে অ্যাজ এন ইন্ডাস্ট্রি এটা আমাদের অক্ষমতা, যেটা আমরা করেছিলাম। তো একটা পার্ট অফ দ্য অডিয়েন্সের সেখান থেকে একটা বিতৃষ্ণা থাকলেও থাকতে পারে, আর একটা পার্ট অফ দ্য অডিয়েন্স আছে যাদের মধ্যে একটা হিপোক্রেসি আছে একদমই, যে তারা কবির সিং যখন রিমেক হয় তারা তা নিয়ে বাহবা করে, তারা দেখতে যায়। তারা যখন শয়তান মারাঠি সিনেমা থেকে রিমেক হয় সেটা নিয়ে কথা বলে না। কিন্তু যদি বাংলায় কেউ বলে যে আমার প্রডিউসার এর আগে অন্য দুটো ভাষায় এই সিনেমাটা বানিয়েছে এবং তার বাঙালি হিসেবে মনে হয়েছিল যে আমি আমার মাতৃভাষায় একই গল্পটা বলতে চাই, বিকজ দ্য ফিল্ম স্পিক্স অ্যাবাউট হোপ, দ্য ফিল্ম স্পিক্স অ্যাবাউট পজিটিভিটি। এবং আজকের পৃথিবীতে এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, যে একটা মানুষ বেঁচে থাকবে, আজকে রাতে ঘুমোতে যাবে, কালকে সকালটা ভালোভাবে সে হোপ নিয়ে। তো সেটা যদি আমার প্রডিউসার বলেন যে আমি আমার বাঙালি ভাই বোন বন্ধুদের মধ্যে এই হোপের মেসেজটা ছড়িয়ে দিতে চাই, সেটা যদি সে কেউ ক্রিটিসাইজ করতে চায়, তাহলে আমার কিছু বলার নেই। ক্রিটিসাইজ করুন, আমি চাই ক্রিটিসাইজ করতে, দেখে করুন, কারেক্ট, একদমই। হ্যাঁ, এটা একটা সমস্যা। সরি, মানে বলছে সিনেমাটা খুব ভালো, খুব সুদি, গান খুব ভালো লাগছে দিয়ে বলছে কি আরে। আর অ্যাডাপ্টেশন আর রিমেকের মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। শিলদা যেরকমভাবে গোটা স্ক্রিন প্লেটা লিখেছে, তাতে শিলদা বাঙালি কালচার, বাঙালি আনা, আমাদের এখানকার চরিত্র, আমরা কিসে রিলেট করতে পারি, সেগুলোকে নিজের মতন করে ইনকর্পোরেট করে লিখেছে, যেটা আমার মতে অ্যাডাপ্টেশন। সুতরাং আমার এখন আবার মনে হয় যে আমাদের এখানে বাংলা সিনেমার ক্ষেত্রে নানান রকম কনক্লুশন ড্র করে দেওয়া হয় সিনেমাটা না দেখেই।
যেটা না করে যদি কিছু বলার হয় ভালো বলতে পারে, খারাপ বলতে পারে, কুৎসিত বলতে পারে, সেটা সিনেমাটা আলোচনা হোক। না ওটা দেখে কপি, না না ওটাও একটা কপি, কিন্তু ও বলেছে খারাপ লাগছে, হ্যাঁ রে সেটা ভালো হয়নি, ওটাও কপি করেছে, কিন্তু ওখানে কপি হয়েছে বলে বিশাল সমস্যা হয়ে গেছে। আমরা প্রচন্ডভাবে হার্ড মেন্টালিটিতে বিশ্বাস করি। হ্যাঁ ভালো লাগে ওটা, একটা স্যাটিসফ্যাকশন। কি বলবে এই হ্যাঁ রিমেক এবং তোমাদের প্রশংসা যেটা এসেছে যে স্ক্রিন প্লেটা, পঞ্চায়েত, সিম্পলিসিটি। হ্যাঁ আমার মনে হয় যে রিমেক যেটা ওরা বললো অলমোস্ট ওরা সবকটা পয়েন্টই কভার করে দিয়েছে, যেটা তো একটা অ্যাডাপ্টেশন, এবং অনেক সময় অনেক ছবি এরকম হয়েছে যে একই ভাষাতে, ইনফ্যাক্ট আমাদের এখানেও অনেক ছবি কিন্তু আগে হয়েছে আবার পরে হয়েছে দেখতে গেলে। তো আমার মনে হয় তো নতুনভাবে প্রেজেন্ট করা বাঙালিদের, এটা আমার মনে হয় যে যারা বলেছেন তারা বলেছেন ওই যেটাও বললো যে রিমেকের প্রতি একটা হয়তো বিতৃষ্ণা থেকে, কিন্তু এটা দেখলে এটা একদমই অন্যরকম, ভালো লাগবে হয়তো মানুষের। বেশ, আমরা এই কঠিন জায়গা থেকে একটু অন্য আলোচনায় আসি, মানে অন্য ছোটখাটো করে তোমরা নিজেদের মতন করে উত্তর দিও। কতদিন ধরে এগুলো লিখেছিস তুমি? কত রাত বসে বসে? দেরিতে এসছে এগুলো লিখছে বলে। বিং হ্যাপি তোমার কাছে, তোমাদের কাছে কি? হ্যাপি, হ্যাঁ আমার কাছে ভালো থাকা হচ্ছে আমার সব থেকে কাছের মানুষগুলোর সঙ্গে সময় কাটানো, সেটা আমার কাছে ভালো লাগে। বেশ, তোমার? সেম, শান্তিতে থাকা, ভালো থাকা। মানে being happy is not ইজ আ being চয়েস, happy. জানিস তো? Choice, yes. বিং হ্যাপি ইজ আ চয়েস। কারণ প্রত্যেক মানুষের জীবনে প্রচুর পাওয়া এবং প্রচুর না পাওয়া থাকে, সবার, তোর আমার বাকিদের সবার। এবার যেগুলো পেয়েছি সেগুলোকে সেলিব্রেট করব, বা যেগুলো পাইনি সেগুলোর জন্য আফসোস করব, কোনটা করতে চাই সেটা তো আমাদের চয়েস। আর একটা আছে যে যেটা পেয়েছি সেটা আর ভালো লাগছে না, ওটাও তো যেটা পাইনি সেটাই দরকার। কম্পিটিশন, এটাতে আসবো। আচ্ছা, নেক্সট হলো কি এমন একটা মোমেন্ট যখন মনে হয়েছে, হ্যাঁ তোমার যে অতৃপ্ত আত্মা, হ্যাঁ, প্রত্যেকে। কারণ কিছুতেই ভালো লাগে না। অতৃপ্ত আত্মা, দুঃখ বিলাসী, অদ্ভুত বিষয় আছে। হ্যাঁ আচ্ছা নেক্সট এমন একটা মোমেন্ট যখন মনে হয়েছে যে সুখের থেকে স্বস্তি ভালো। হামেশাই, সবসময় পিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার জন্য তো পিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডেফিনেটলি। হ্যাঁ দেখুন, বিশেষ করে যখন কোনো পার্টি হয় রাত্রেবেলা, তখন মনে হয় আমার স্বস্তির ঘুমটা আমার বেশি দরকার। আচ্ছা তোমরা? আমার টক্সিসিটি থেকে আমি একটুখানি দূরে থাকতে চাই, মানে সেটা টক্সিক পিপল হয়, টক্সিক এনভায়রনমেন্ট হয়, তো ওই টক্সিক গার্লফ্রেন্ড হয় জানতে চাই। পিপলের মধ্যেই পড়ে, বয়ফ্রেন্ড হয় টক্সিক। তো শুধু প্রেমের ক্ষেত্রে আছে না। প্রেমের ছাড়া কি ক্ষেত্রে গার্লফ্রেন্ড হবে? আমি গার্লফ্রেন্ডের কথা বলছি, টক্সিকটা গার্লফ্রেন্ড। টক্সিক জার্নালিস্ট হয়। ও বাবা, টক্সিক জার্নালিস্ট হয়। তা আমরা শেষ করব, সেটা হলো কি একটা ছোট্ট সেগমেন্ট তোমাদের জন্য আছে যার নাম হলো মিথ্যে বলে মিথ্যে কিছু নেই। সেখানে তোমাদের যে প্রশ্নগুলো করবো সেগুলো রং অ্যান্সার দিতে হবে, তোমাদের মিথ্যে বলতে হবে। কোনোদিন পার্কে বা লেকে চুমু খেয়েছো? মিথ্যে বলতে হবে। না না, না, আচ্ছা, মেকআউটের জন্য গাড়ি না বেডরুম? এটা মিথ্যে কি করে মিথ্যে? হ্যাঁ মানে আমি বলছি দুটো অপশন দিলাম, যেটা তোমরা মিথ্যা কি করে বলবো? মানে মিথ্যে বলবো আমরা। হ্যাঁ হ্যাঁ, ও, which one is better option? ও বেটার অপশন গাড়ি। না না, মিথ্যে বলতে বলছি না। ও তো মিথ্যে মিথ্যেই বলবো। বলে দিয়েছি। কিন্তু গাড়ি কিছু কথা আছে। বেডরুমে না, গাড়িতে মিথ্যেটা বলতে যেটা হবে। মিথ্যে সেটা বলতে হবে, যেটা পছন্দ করবে। তাহলে আমারও গাড়ি, তুমি আমারও মানে গাড়ি। গাড়িতে খাও। এই চয়েসে গন্ডগোল হয়েছে, গাড়ি আমার। তোমার? আমি ক্ষমা প্রার্থী, আমি এগুলো নেই। আচ্ছা মিথ্যে বলতে হবে বলবি। হ্যাঁ হ্যাঁ, কোনোদিন কো অ্যাক্টর বা কো স্টারকে নিয়ে জেলাস হয়েছো? প্রচুর নেভার। প্রচুর বন্ধু বান্ধব পোস্টারকে নিয়ে জেলাস হয়েছে। আমি মিথ্যে খুব বলতে জেলাস হবে। অভিনেতা। তোমাকে মিথ্যে বলতে হবে। ও এ বাবা, সত্যি নেভার বলো। নেভার। নেভার, কখনো না। আমার কোস্টার কি হবে? কোস্টার না। আচ্ছা, তোমার জন্য যে প্রশ্নটা আছে সেটা হলো কি কোনোদিন একটা দারুণ হিট সিনেমা কিন্তু তোমার জঘন্য লেগেছে, এটা হয়েছে? না, না, এটা কি রকম প্রশ্ন এগুলো? আচ্ছা নেক্সট হলো গিয়ে এটা হলো পর্ন দেখেছো? না। আমি কোনোদিনও দেখিনি। কাকে বলে? কাকে বলে? কাকে বলে? সংজ্ঞা দাও। না এই দর্শকরা জানতে চাই। না বলবো। দয়া করে একটু এক্সপ্লেইন করুন কাকে বলে, আমরা দেখি। এগুলো তো মেয়েদের দারুণ শিক্ষামূলক একটা জিনিস। নেক্সট, মদকে ওর ছড়িয়ে চাকরি যাবি মদকে চড়িয়েছো? না। না নো ছড়ায়নি, নিবেদন ছড়ায়নি। আচ্ছা
পাগল। কোনোদিন বন্ধুর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে মনে মনে ঝাড়ি মেরেছো? বন্ধু তো, মিথ্যে বলতে হবে। হ্যাঁ বন্ধু। মনে মনে ঝাড়ি? আচ্ছা। বন্ধু মানে মিথ্যেটা বলতে হবে তাই তো? আচ্ছা যা। হ্যাঁ না। আচ্ছা মনে 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 জিজ্ঞেস করে না, যদি মনে মনে। আচ্ছা, নেক্সট হলো গিয়ে, এটা শিলাদার জন্য প্রশ্ন, কাউকে কাস্ট করে কখনো রিগ্রেট করেছো? হ্যাঁ। না। আর তোমাদের এটা একটা অপশন দিতে পারি আমি, তিনটে নামে তোমার? আমি নিজেই অ্যানসারটা জানি। আমিও তো নামটা জানি কিন্তু। নেক্সট তোমাদের দুজনের জন্য প্রশ্ন, সেটা হলো কি, শুধুমাত্র টাকার জন্য কখনো কোনো ক্যারেক্টার চুজ করেছো বা সিনেমা চুজ করেছো? মিথ্যা বলতে হবে। হ্যাঁ। মিথ্যে বলতে হবে, হ্যাঁ। আমার কিন্তু না। আচ্ছা আমি করেছি। আচ্ছা, নেক্সট, তেল মারো দরকারে প্রয়োজনে? না। না এই না মানে মিথ্যে বলতে হবে, হ্যাঁ তেল মারি। হ্যাঁ। আমি লাস্ট প্রশ্ন তোমাদের তিনজনের জন্যই, সেটা হলো কি, আর ইউ হ্যাপি? না। এটা কি আবার ওই খেলাটা খেলছি তো? ওই খেলাতে? না। আরে না কিছু সময় হ্যাঁ, কিছু সময় না, একটু কনফিউজ। আচ্ছা, সর্বক্ষণ খুশি তো কেউ থাকতে পারে না, জীবন মানেই আনন্দ থাকবে, না, দুঃখ ওটা থাকবে, নয়, কষ্ট I'm থাকবে। enjoying this life. ওরকম- Are you enjoying this life? Are you happy মানে ওটাই। বেশ, তার মানে বোঝা যাচ্ছে যে এরকম ভাবে কান্নাহাসি দোলাচলের ভেতর থেকে ওই মেঘ থেকে যেরকম সূর্যের আলো উকি মারে, ঠিক সেরকম ভাবে উকি মারবে। এবং ফাইনালি কবে রিলিজ হবে একটু বলে দাও। না, আমরা তোর প্রতি প্রচন্ড কৃতজ্ঞ, এই যদি পড়াশোনা করে এসেছিস, এতগুলো প্রশ্ন লেখা, আর late সেই এসেছিস। প্রশ্নের আমরা উত্তর দিলাম, তুই লেটে এসেছিস। সূর্য রিলিজ করছে আপনাদের সবার কাছের এবং দূরের সিনেমা হলে 19শে জুলাই থেকে। প্লিজ দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো। আর বাকি ডিরেক্টর এবং আমার হিরোইনকে বলতে বলবো অফকোর্স। দিতো হ্যাঁ, বন্ধু বান্ধব, মানে ছোট থেকে বড় সমস্ত বয়সের লোককে নিয়ে দেখতে পারবেন, বন্ধু বান্ধবদের দেখাবেন। আর প্লিজ ছড়িয়ে দিন চারিদিকে সূর্যের আলোর মতো, কারণ আমার মনে হয় অনেক কিছু নতুন আমরা বানিয়েছি, সেগুলো বড় পর্দায় দেখলে আপনাদের ভালো লাগে। সেই হাতের ছোঁয়াতে জীবন খোয়া কান্নারে মন টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।